ওকে। আচ্ছা, আজকে আমরা গস থিওরেমের প্রুফটা দেখব। গস থিওরেমের প্রুফ দেখব, ঠিক আছে? আচ্ছা, গস থিওরেমের কিছু কাজ আমি আগের দিন করিয়েছিলাম। তোমরা যারা ছিলে তাদের মধ্যে একজন দুজন একটু মেসেজে লেখো। মিউট খুলতে হবে না, মিউট থাক, শুধু মেসেজে লেখো যে ছিলাম। আচ্ছা, জয়িতা বলে একজনকে দেখি ছিলে। না স্যার, হ্যাঁ, না। আচ্ছা, আর কে আছে? ঝুম্পা। স্যার আমিও ছিলাম না। সঞ্চিতা। না। সুমন। সুমন। না স্যার ছিলাম না। আচ্ছা, না থাকলে তোমরা পরে দেখে নিও। এখন আমি আবার একটা পুরো ক্লাস তো রিপিট করাতে পারছি না। যারা ছিলে তারা দেখো, বা যারা ছিলেন না তারাও দেখো, বুঝতে পারবে আশা করি। আচ্ছা, দেখো, আমাকে প্রথম জানতে হবে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি? 2 নম্বর জানতে হবে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে? তারপরে পরপর স্টেপ ওয়াইজ আমাদের গস থিওরেম আমরা বোঝাতে পারবো। কারণ সলিড অ্যাঙ্গেল লাগবে গস থিওরেম বোঝাতে, সলিড অ্যাঙ্গেল বুঝতে গেলে আগে অ্যাঙ্গেল বুঝতে হবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল কি আগে আমরা বলুন। স্যার এই তো একটার সাথে একটা হলো, এটাই তো অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাঙ্গেল, কিন্তু কিন্তু এর একটা ব্যাপারও আছে। সেটা হচ্ছে, প্রথমে একটা বৃত্ত ভাবো, বৃত্ত, একটা বৃত্ত। ঠিক আছে? বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে। আর আচ্ছা, এখান থেকে যে কোনো একটা লেন্থ নিয়ে নাও, যে কোনো একটা লেন্থ এইভাবে, সোজাসুজি না, মানে এইরকম বৃত্তটা এঁকেছি, এইখান থেকে এটা, এটা নয়, এই লেন্থটা। ঠিক আছে? এইটাকে আমি এল হিসেবে লিখলাম, এটাকে আমি এল ধরলাম। এইটা হলো কোণ। তার মানে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। এটা হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার একটা জিনিস খেয়াল করো, যে লেন্থের যে একক সেটা তো মিটার হয়, রেডিয়াসের একক তো মিটারই হয়, সেটা তো দৈর্ঘ্য কেটে গিয়ে, সেই জন্য অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না, অ্যাঙ্গেলের কোনো মাত্রা হয় না। অ্যাঙ্গেলের শুধু একক একটা বসানো হয় এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে? আচ্ছা, এবার রেডিয়ানটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে, জানার পরে তারপর তাহলে এবার দেখো, এখন এই লেন্থটা, এই যে লেন্থটা আমি বললাম যে আর্ক লেন্থ উপর লিখেছি, এটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি হবে? অর্থাৎ এই আছে বৃত্ত, এইখানে কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান আমি যদি আর্ক লেন্থ এই জায়গাটাতে বসাই, তাহলে এখানে আমি একটা কোণ পাবো, এখানে আমি একটা কোণ পাবো। এই লেন্থটা এখন কত? এই লেন্থটা এখন কি দিয়েছি? আর এর সমান দিয়েছি, আর এটা কিন্তু অলরেডি আর তখনও ছিল, এখনো আছে ব্যাসার্ধ। তাহলে এখন অ্যাঙ্গেল ইকুয়াল টু, দেখো, আর্ক লেন্থ, এটা আর বাই আর, তা কেটে গিয়ে তো 1 হলো। এটা একক কি হবে? এটা একক হবে হচ্ছে রেডিয়ান। এরকম একটা সি লেখা হয়, অথবা বানান করে রেডিয়ান।
আর এ ডি আই এ এম, রেডিয়ান। তাহলে এটা হলো 1 রেডিয়ান। এবার এটা কত ডিগ্রি কোণ, আমাদের যেটা পরিচিত ডিগ্রি সেটা যদি বলি, তাহলে ডিগ্রিতে বললে এটা 57.3 এরকম একটা কাছাকাছি আসে 1 ডিগ্রি। তাহলে এটা আমাদের কোণ সম্বন্ধে একটা ধারণা হলো। কোণ। এখন আমাদের লাগবে ঘন কোণ। এখন আমাদের লাগবে ঘন কোণ। তাহলে এখন আমরা করতে যাচ্ছি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল কি দেখো, শুধু অ্যাঙ্গেল যখন আমি বুঝিয়েছি, শুধু অ্যাঙ্গেল, আমি একটা বৃত্ত এঁকেছিলাম। কিন্তু যখন আমি সলিড কোণ মানে ঘন কোণ বোঝাবো, তখন বৃত্ত দিয়ে হবে না, তখন আমার একটা গোলক লাগবে। গোলক মানে একটা ফুটবল ভাবো, এটা একটা ফুটবল, এখানে আমি আঁকছি একটা গোলই আঁকবো, একটা গোল আঁকবো, কিন্তু এটা ফুটবল। মনে মনে ভাবো যে এটা একটা ফুটবল, বৃত্ত ভাববে না, ঠিক আছে? তাহলে কি ভাববে না? বৃত্ত ভাববো না, সলিড অ্যাঙ্গেল বোঝাচ্ছি, এটাকে আমি একটা ফুটবল ভাববো। আচ্ছা, এবার তোমরা ফুটবলের উপরে এরকম সমস্ত সব এরকম জিনিসগুলো দেখেছো কি দেখোনি? এরকম সব থাকে, এরকম সব ডিজাইন ডিজাইন থাকে, এরকম থাকে, পুরো ফুটবলটা জুড়ে এইভাবে থাকে। আচ্ছা, এবার এরকম একটা জিনিস আমি এখানে বৃত্তাকার কল্পনা করছি। বৃত্তাকার, বৃত্তাকার। ওই যে ফুটবলটা ভাবো, ফুটবলটা যেরকম আছে এরকম, ফুটবলটার উপরে এরকম সব ছয় আকৃতি এরকম থাকে, ওর একটাকে আমি গোল ভাবছি, গোল, সেটা এঁকেছি এখানে। চিন্তা ভাবনা যেন ক্লিয়ার থাকে। বলো, কিছু বলছো কেউ? সুমন, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি তো? হ্যাঁ, আচ্ছা, অসুবিধা হলে বলবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই স্যার। হ্যাঁ, কারণ তোমাদের জন্যই বলছি, তোমরা যদি না বলো তাহলে মনে বড় দুঃখ পাবো বাবা। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা স্যার, হলে বুঝতে বলবে। পারছি। হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এবার এইখানটাতে আমরা একটা বৃত্ত কল্পনা করলাম। এই জায়গাটাতে এটা কিন্তু বৃত্ত, ওই যে যেরকম ফুটবলের সব ছয় আকৃতি থাকে, ছয় কোণে ছয় কোণে, এরকম এখানে একটা বৃত্ত। এবার ধরো যে এখান থেকে সেন্টার যেটা কেন্দ্র, সেখান থেকে এর মাথা জয়েন করলাম, এখান থেকে এর মাথা জয়েন করলাম, তাহলে এইটা শেপটা কেমন হবে বলতো? একটা শঙ্কু টাইপের, শঙ্কু, হ্যাঁ স্যার, শঙ্কু শঙ্কু। শঙ্কু টাইপের হবে, ঠিক? আচ্ছা, এরকম ধরনের শঙ্কু হবে। আচ্ছা, এবার আমি এইটাকে বাইরে বোঝাই, এরকম একটা শঙ্কু হয়েছে, এই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা, আর এই যে শঙ্কুটা এখান থেকে দেখা যাচ্ছে। এবার দেখো, এইখানটাতে একটা অ্যাঙ্গেল হয়েছে, এইখানটাতে একটা অ্যাঙ্গেল হয়েছে। দেখো, আমরা যখন এরকম কোণ আঁকি, তখন এখানে যদি দেখাই 30 ডিগ্রি, আমি যদি একটু বড় করে দেখাই সেটাও তো 30 ডিগ্রি, আরো বড় করে দেখালে সেটাও তো 30 ডিগ্রি, আরো বড় করে দেখালে অ্যাঙ্গেল কি পাল্টে যায়? না স্যার, একদম ঠিক। অ্যাঙ্গেল পাল্টায় না, ঠিক? এটাও তাই, এরকম গোল করে এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে মাথাতেও একটা গোল, এরকম যদি হয় তাহলে অ্যাঙ্গেল কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু এই অ্যাঙ্গেলটা তুমি এর সাথে কম্পেয়ার করতে পারবে? করা যাবে না, এটা তো 2 ডাইমেনশনাল, দুটোর মধ্যে, আর এটা তো এইভাবে ঘুরছে, শঙ্কুটার মধ্যে এইভাবে ঘুরছে কোনটা। তাহলে এই যে কোণটা, এইটাকে বলা হয় একটা ঘন কোণ। এইটা সলিড অ্যাঙ্গেল হচ্ছে এইটা। এতক্ষণ ধরে যেটা বুঝিয়েছি এটাও আমাদের কাজের নয়, এইটা বুঝে তারপরে যেটা বোঝাতে যাচ্ছি সেইটা হলো কাজের। এটা শুধু কনসেপ্ট বোঝানো, মানে ধারণাটা দিলাম। এবার দেখো, এবার দেখো, এই এরিয়াটাকে, এই এরিয়াটাকে আমি ডি এ ধরলাম। স্যার, শুধু তো এ ধরতে পারতাম, শুধু এ ধরতে পারতাম, কিন্তু আমরা এখন হাই সেকেন্ডারিতে, আমরা এখন ক্যালকুলাসের সাহায্যে আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা এটাকে ডি দিলাম, কারণ অর্থাৎ খুব ছোট একটা এরিয়া, খুব ছোট একটা এরিয়া ডি, এটা ডিভাইডেড বাই
যদি আমি এই যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ এখানে কোথায় দেখা যাবে বলতো? এইটা কিন্তু এখান থেকে সেন্টার দিয়ে যেতে যাবে সেটা, অর্থাৎ শঙ্কুতে দেখলে এই বৃত্তের ব্যাসার্ধটা এইটা পড়বে, এইখান দিয়ে যেতে যাচ্ছে সেই, এটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ সেইটার দূরত্ব হচ্ছে ডিএ সেন্টার থেকে আর, এখানে বসাতে হবে আর স্কয়ার, এটাকে বলা হবে ডি ওমেগা। অর্থাৎ এটাকে আমি যদি সোজা করে লিখি, খাতায় নোট করো ফর্মুলাটা, আমাদের গস থিওরেমে কিন্তু লাগবে। ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডি এ বাই আর স্কয়ার, ডি ওমেগা ইকুয়াল টু ডি এ বাই আর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা কিন্তু বৃত্ত। এবার আমি এখান থেকে দুটো পার্ট করব, এখান থেকে দুটো পার্ট করব, একটা একটু সহজ, একটা একটু কঠিন। একেবারে কঠিন নয় আবার একেবারে সোজাও নয়, মাঝামাঝি। এবার ডি ওমেগা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ইজ ইকুয়াল টু ডি এ বাই আর স্কয়ার। এটা যদি গোলকই হয় তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে এখান থেকে আমি ওমেগা পাবো, ডি ওমেগা কে ইন্টিগ্রেট করলে ওমেগা, ডি এ কে ইন্টিগ্রেট করলে কি পাবো? 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, 4 পাই আর স্কয়ার। ঠিক আছে? নিচে তো হ্যাঁ একটা স্যার। আর স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে তাহলে এটা 4 পাই হয়ে গেল, 4 পাই হয়ে গেল। এটা কিন্তু একটা পার্ট, এটা লিখে রাখো, ওমেগা ইজ ইকুয়াল টু 4 পাই। এটা লেখো, আমি তারপর বলছি। হয়েছে? বলে বলো। স্যার একটু ডান দিকে করবেন তো। কোন দিকে বলো? ওই সাইডটাতে দেবো, তাই তো? এই হয়েছে? এই পার্টটা লিখে না, এখানে কিন্তু একটা ইন্টিগ্রেশনের সিম্বল আছে। হ্যাঁ স্যার হয়েছে। আমি না ওমেগার ভ্যালু কিন্তু আমাদের কাছে 4 পাই থাকলো হাতে, থাকুক। এটা মুছে দিচ্ছি, একটু উপরে উঠছি, হ্যাঁ, নাহলে নিচের লেখা দেখতে পাবেন। আচ্ছা, এবার দেখো এখানে একটা কনসেপ্ট তৈরি করতে হবে। মনে করে আমার কাছে হাতের কাছে বল নেই, যাই হোক এরকম একটা বল আছে, এর যে কোনো একটা সারফেস যে কোনো জায়গাতে যে তলটা আছে সেই তলটার জন্য যে একটা ভেক্টর আছে, যে এই ডিএ ভেক্টর, এরিয়া, সেটা সোজা এদিকে উঠে যাচ্ছে। আমি বলেছিলাম এই সারফেসটার এরিয়া আছে এইদিকে সোজা। তাহলে এরকম সারফেস যদি আমার হাতে এই জায়গাটা একটু গোল মতো, তাহলে এই গোলের যেই ছোট্ট জায়গাটা সেখান থেকে একটা সারফেস এইদিকে উঠে যাবে সোজা 90 ডিগ্রি উঠে যাবে। দেখো এই অবস্থায় যেটা আছে, এই অবস্থায় যেটা আছে, দেখো আমি এটা মুছে দিচ্ছি, পরে লিখছি। এই অবস্থায় যেটা আছে, দেখো সারফেসটা এইরকম আছে, রেডিয়াসটা এখান থেকে বেরিয়ে এরকম গেছে, এটা রেডিয়াস, এটাকে আর আর ভেক্টর। এখন আমরা শুধু ডাইরেকশন ক্যাপ দিলাম, আর ক্যাপ। এর এরিয়াটা এদিকে, এরিয়া ভেক্টর এদিকে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই সারফেসটা এরকম মানে একটু বেঁকা হয়, অর্থাৎ রেডিয়াসের মতো আছে, এদিকে আছে, এই সারফেসটা একটু বেঁকা এরকম হয়, তাহলে এই এটা ঘুরে এইদিকে চলে আসবে। এটার ব্যাপারটা হ্যাঁ স্যার। কেমন একটুখানি খেয়াল করো, আমি বলি একটা এক্সাম্পল, তাহলে এটা তোমাদের কাছে আরেকটু সহজ হবে। একটা আলু, একটা আলু, ঠিক আছে, মোটামুটি আমরা একটা গোলকের মতো ভাবতে পারি, মোটামুটি।
আচ্ছা, ঠিক গোলক যদি ভাবতাম আলুটাকে, তাহলে পুরো সারফেসটা সমান সমান হতো। কিন্তু ওর সারফেসটা তো পুরো সমান সমান নয়। তার মানে কি, যে যেখানে থাকলে সমান সমান হতো তার সাথে একটুখানি কোণা হয়ে আছে, এদিক হোক বা এদিক হোক, যেদিক হোক বেঁকাচোরা হয়ে আছে। সুতরাং বেঁকাচোরা ওই বিষয়টা আমার থাকবেই থাকবে। তা সেইটাই তো আমি এখানে থেকে একটু ব্যাকা। এবার এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় থিটা। তখন আমার লাগাতে হয় ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডি এ cos থিটা বাই আর স্কয়ার। ফর্মুলাটাকে নোট করো, ফর্মুলাটাকে নোট করো। এরপরে যে কাজটা করবো সেটা সহজ। এটা একটু হয়তো হালকা পাতলা তোমাদের ফিলিং এ না আসতে পারে, তবু আমি আলুর একটা এক্সাম্পল দিয়ে বললাম, একটু যদি মাথায় আসে। এই cos থিটাটা কেন আসলো? দেখো, সারফেসটা যদি এইভাবে থাকতো তাহলে দুটো ভেক্টর প্যারালাল, মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার মানে তখন কিন্তু এখানে 1 ছিল, cos 9 cos 0 1, cos 0 1, এখানে 1। এবার যদি কোনো অ্যাঙ্গেলে থাকে তাহলে এটা কমে যাবে ভ্যালুটা, 1 এর বেশি তো আর হবে না, এখানে 1 এর। এই একটা ফর্মুলা। দেখো, এইগুলো বোঝাতে গেলে, আরো ডিটেলে বোঝাতে গেলে আরো অনেক টাইমের ব্যাপার। আমি ঠিক মেন জুস কথাগুলো শুধু বলছি। এবার দেখো, আমাদের হাতে এখন থাকলো, মেন থাকলো এইটা, আর একটু আগে আমি দেখিয়েছি ওমেগা ইজ ইকুয়াল টু 4 পাই। এই দুটো ফর্মুলা আমাদের হাতে থাকবে। একটা জিনিস খেয়াল করো, যে এই দুটো ফর্মুলাই তো ঘনকোণ থেকে এসছে। সুতরাং ঘনকোণ না বুঝে আমরা কিন্তু গস থিওরেম বুঝতে পারবো না। এই দুটো ফর্মুলা ঘনকোণ থেকে এসছে। এবার গস থিওরেম কি বলছিল? গস থিওরেম বলছে ফাই ই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। এটা কিন্তু গস থিওরেম, অর্থাৎ গাউস থিওরেম তোমরা যেটা বলো। এবার আমরা এর সাথে জুড়তে পারি এই জিনিস, ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। আচ্ছা, এ আগে ডি, আগে এ লাগাই, এ ভেক্টর এটা। আচ্ছা, এখন আমি এখানে যদি একটা ডি লাগাই তাহলে এখানেও একটা ডি লাগাতে হবে। এটা ক্যালকুলাসের একটু আইডিয়া থাকলে এইগুলো একটু পরিষ্কার মনে হবে। ঠিক আছে? আচ্ছা, যা হোক, শোনো, শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এটা প্রুফ করতে হবে যে এটা কিউ বাই এপসিলন নট। এইটা আমাদের টার্গেট। আমি এখনো বলছি না যে এটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে? গস বলছে যে এটা হবে, আমি প্রুফ করবো যে এটা হবে। এটাই গস থিওরেম প্রুফ। পরীক্ষায় আসে, ফিজিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ডি ফাই ই, ফাই মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাক্স, ইজ ইকুয়াল টু এখানে ই ডট ডি এ মানে ই ডি এ cos থিটা, ই ডি এ cos থিটা। এটা ডট প্রোডাক্টের নিয়ম, এটা কিন্তু আমরা এখন রাখছি না, এটাই অ্যান্সার, এটা আসবে এখানে সলভ করবে। আচ্ছা, এখন ই এর ভ্যালু, ই এর ভ্যালু আমরা ই এর ভ্যালু আমরা কুলম্বস ল এর থেকে বের করেছিলাম 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। এটা কুলম্বস ল থেকে আমরা বের করেছিলাম, কুলম্বস ল কিন্তু এটা না। আচ্ছা, এই ই এর জায়গায় আমি এটা বসিয়ে দিই, তোমরা খাতায় কিন্তু নোট করতে থাকো। হ্যাঁ স্যার।
এখন ই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এটা কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, 4 পাই এপসিলন নট আর স্কয়ার, এই ফর্মুলাটা বসিয়েছি। এখন আমার হাতে এইটা আছে ডি এ cos থিটা আছে, এইটুকুনি টোকা হলে বলবে খাতায়। হয়ে গেছে, প্রুফ কিন্তু হয়ে এসছে, আর এক লাইন হবে। ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট ইনটু ডি এ cos থিটা বাই আর স্কয়ার। কিছুই নাই, এই আর স্কয়ারটাকে টেনে এখানে বসিয়ে দিয়েছি, এই আর স্কয়ারটাকে টেনে এখানটায় বসিয়ে দিয়েছি, হলো? আচ্ছা, ইকুয়াল টু এই লাইনটাও দেখতে পাচ্ছ, অসুবিধা নেই, কিউ বাই 4 পাই এপসিলন নট ইনটু, দেখো তো এইটা বসাতে পারি কিনা, ডি ওমেগা, ডি ওমেগা, এর পাশে কি আছে ডি ফাই ই, এইগুলো তো সব ডি ফাই ই, ডি ফাই ই, ঠিক আছে? আমার হাতে এখন এইটা আসছে, এইটুকু এইটুকু না, এর নিচে লিখলে আর তোমরা দেখতে পাবে না, এইটুকু এইটুকু না, আমি এইটার পরে থেকে উপরে থেকে করছি। স্যার একটু বাম দিকে সরান। এইদিকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, উপর দিকটা মুছি, এই দিকটা মুছে দিই, টোকা তো হয়েছে এইটুকুনি, বলো? সন্দীপ বলে একজনকে দেখতে পাচ্ছি, বলো এইটুকুনি লেখা হয়েছে কিনা? হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে স্যার। ঠিক আছে, আমি এইগুলো মুছে দিচ্ছি, এই লাইনটা থাকছে, এই লাইনটা নিয়ে আমি কাজ করব। এবার দেখো, এই লাইনটাকে উপরে টুকে দিয়ে করছি, ডি ফাই ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট ডি ওমেগা। এবার নিচেটা মুছে দিই, এখন লাগিয়ে দিচ্ছি বোথ সাইড ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেশন, এটা ক্লোজ, এটার ক্লোজের ব্যাপার নেই, এটা তো ক্লোজেই থাকে। তাহলে এখানে ডি ফাই ই এটা বেরিয়ে এলো, এই ইন্টিগ্রেট করে এটা বেরিয়ে চলে এলো, এটার ক্লোজ ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে এইটা, এই যে ওমেগা, এটা ওমেগা বেরোবে, ওমেগার ভ্যালু হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিউ বাই 4 পাই এপসিলন নট, এটা হচ্ছে ওমেগা, বেরোলো এখানে, এইটাকে ইন্টিগ্রেট করলে এটা বেরোয়, এটার ভ্যালু এইটা, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট, ওমেগার ভ্যালু 4 পাই, তাহলে পাই সে পাই কাটা, 4 সে 4 কাটা, তাহলে কিউ বাই এপসিলন নট, এইটাই কিন্তু জি এ ইউ ডবল এস, গস থিওরেম। গস প্রথম এই কথাটা বলেছিল, গস প্রথম এই কথাটা বলেছিল, আমরা এখন তো লিখে দিতেই পারি, কিন্তু গস প্রথম করেছিল এই কথাটা, সেই জন্য এটার নাম গস থিওরেম। এখন মনে করো আমরা ধরো ভাবলাম যে হ্যাঁ আমি তো করতেই পারি, এটা করে দিয়েছি, তাহলে আমার থিওরেম, মিস্টার বি সে ভাবতে পারে যে আমিও তো লিখতে পারি, তাহলে আমার থিওরেম, তাহলে কার নামে চলবে থিওরেমটা? সেই জন্য বলেছে যে বাবা প্রথম করেছে সেই তার নামেই চলুক, গস থিওরেম। খুবই সিম্পল, খুবই সিম্পল, কিন্তু উনি প্রথম করেছিলেন বলে এটা গিয়ে গস থিওরেম হয়ে গেল। তাহলে গস থিওরেমের আমাদের এটা হলো প্রুফ, খাতায় লিখে নাও, তারপরে আমি আবার বলছি।
হ্যাঁ স্যার হয়েছে। গস থিওরেম। আচ্ছা, তাহলে গস থিওরেমটা আমরা এবার একেবারে একটা জিস্ট করে ফেলি যে গস থিওরেমটা কি হলো। এবং গস থিওরেম বলছে যে ফাই ই অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স, এটা সম্বন্ধে আমি বুঝিয়েছি তোমাদের ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস। এটা ইজ ইকুয়াল টু, একটু দূরে লিখলাম, কিউ বাই এপসিলন নট, এইটা বলেছে গস, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই কথাটা বলেছে গস থিওরেম, এই কথাটা বলেছে গস থিওরেম। মিলে গেছে কার সাথে? ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। তাহলে এইটুকু এইখান থেকে এটা আমার মেইন পার্ট, সাথে এটা জুড়ে গেছে, কারণ এটা দেখো গস বলেছে এটার সঙ্গে এটা ইকুয়াল, আমরা ম্যাথমেটিক্যালি দেখেছি এটার সাথে এটা ইকুয়াল, এটা আমি দেখিয়েছি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে এখন তিনটেকে আমরা ইকুয়াল করে দিলাম। মনে করো এক্স কেউ বললো ওয়াই এর সমান, আবার এক্স কেউ বললো জেড এর সমান, তাহলে তো এক্স ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু ওয়াই হলো। সেরকমই এটা আমাদের গস থিওরেম, এইটা হচ্ছে মূল বিষয় গস থিওরেমের, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। কিউটা কি? চার্জ এনক্লোজড, আটকানো আছে, বাই এ ক্লোজড সারফেস। ক্লোজড, এই যে সিম্বলটা ক্লোজ সারফেস, এই সিম্বলটা হচ্ছে ইন্টিগ্রেশনের গায়ে আমি একটা এরকম ক্লোজ সিম্বল দিয়েছি, মানে ক্লোজড সারফেস। হ্যালো স্যার। ওয়েট করো। অডিও অডিও মিউট করা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই সিম্বলটা একটা ইম্পর্টেন্ট, ক্লোজ ইন্টিগ্রাল। ক্লোজ ইন্টিগ্রাল মানেটা আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি। মনে করো যে এরকম একটা ড্রাম, ঠিক আছে, এই ড্রামটার মধ্যে দেখো তিনটে সারফেস আছে, একটা এইদিকে, একটা এদিকে, আর একটা এই কার্ভ সারফেসটা। এই ক্লোজ ইন্টিগ্রাল মানে এই সারফেসের যা ভ্যালু, এই সারফেসের যা ভ্যালু প্লাস এটার ভ্যালু, টোটালটার যোগফল, টোটালটার যোগফল, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল। এই হলো আমাদের গস থিওরেম। এখন এতক্ষণ ধরে অনেক ভারী ভারী কথা বললাম, এবার একটু সহজ সহজ কথা বলি। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে প্লাস চার্জ। দেখো গস থিওরেম বুঝতে গেলে সলিড অ্যাঙ্গেল লাগে, তোমার ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পার্টটা লাগে, ঠিক আছে। এবার সেই কারণে কি হয়ে যায়, একটু হয়তো তোমাদের কাছে প্রথম কঠিন মনে হবে, দু চারবার লিখলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের কাছে, হ্যাঁ ঠিক আছে 5 মিনিট, যাদের কাছে ক্যালকুলাস একটু পরিষ্কার আছে তারা কিন্তু এই বিষয়টা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। আর যাদের কাছে পরিষ্কার নেই তাদের লিখে লিখে একটুখানি রেডি রাখতে হবে। আচ্ছা এখন দেখো, এইরকম একটা সিচুয়েশন আমি ক্রিয়েট করেছি।
এখানটাতে একটা প্লেট আছে, এখানটাতে একটা প্লেট আছে, দুদিকে দুটো প্লেট আছে, অর্থাৎ দুটো বই ধরো, এরকম তুমি ভাবছো দুটো বই, দুটো বই। এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? আমি বলেছিলাম এই দিকে দিক, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে। এটার জন্য, এটার জন্য, এটার জন্য এই দিকে। এটাকে আমরা E1 নাম দিলাম, এটাকে E2 নাম দিলাম, ঠিক আছে? এখন এইখানে যদি একটা আমি চার্জ রাখি, প্লাস চার্জ, অবভিয়াসলি টেস্ট চার্জ মানে প্লাস চার্জ, তাহলে এই প্লাস চার্জটা দেখো এই E1 এর জন্য ধাক্কা খাবে, আবার E2 এর জন্য অ্যাট্রাক্ট করবে। এই প্লেটটা এই প্লাস চার্জটাকে অ্যাট্রাক্ট করবে, এই প্লেটটা এই প্লাস চার্জটাকে ধাক্কা মারবে। তাহলে এর তো ডাবল অ্যাকশন, এর ডাবল অ্যাকশন। তার মানে কি এদিক থেকে এদিকে একজনা ধাক্কা দিচ্ছিল, তাতে হলো না, দুজনা মিলে ধাক্কা মারছে। অর্থাৎ একটা কিছুকে কেউ ধরো সামনে থেকে টানছে, আরেকজনা পেছন থেকে ঠেলছে। তাহলে যদি মনে করি একটা 2 নিউটন ফোর্স এটাকে বক্সটাকে ঠেলছে এইদিকে, আবার একজনে এসে এই দিক থেকে টানতে শুরু করলো 3 নিউটন, তাহলে মোট তো 5 নিউটনই হবে। তাহলে এর ক্ষেত্রে E1 প্লাস E2 তো হবে, E1 প্লাস E2। আচ্ছা, এখন এর আগের দিন আমি এটা প্লেটের থেকে হিসাব করে বুঝিয়েছিলাম যে সিগমা বাই 2 এপসিলন নট হয় প্যারালাল প্লেটের জন্য। এরকম একটা ছবি এঁকে, যারা ছিলে তারা খেয়াল করো, মনে করবে। এরকম একটা ছবি এঁকে এখানে একটা পয়েন্ট চার্জের জন্য এরকম একটা সিলিন্ডার এদিকে এঁকেছিলাম, আবার ঠিক পেছনে একটা এঁকেছিলাম। সেখান থেকে সিগমা বাই 2 এপসিলন নট এই ফর্মুলাটা বের করেছিলাম, যে কোনো বিন্দুতে ই ইলেকট্রিক ফিল্ড, সেই ফর্মুলাটা ইউজ করেছি এটার জন্য, আবার এটার জন্য আরেকবার। তাহলে এটা যোগ করলে কত হবে? সিগমা বাই এপসিলন নট, যদি ডি এটা সমান থাকে, ডেনসিটিটা সমান থাকে। তাহলে সিগমা বাই এপসিলন নট, যদি আমরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করি, ধরো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছি, এইরকম একটা দুটো প্লেট আছে, এরকম দুটো প্লেট, আমার এই হাতে যেটা আছে, যেটা নাড়াচ্ছি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার মাঝখানটাতে আমি একটা পয়েন্ট, যে পয়েন্টে আমি ই বের করতে চাইছি, ই, ঠিক আছে, ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে প্লাস প্লেটটা, এ তো এখানে এই পয়েন্টকে এদিকে, এদিকে ডাইরেকশন, যে মাইনাস তারও এইদিকে ডাইরেকশন, তাহলে দুবার ধাক্কা খাবে এদিকে। একবার ধাক্কার পরিমাণ ডেল্টা বাই 2 এপসিলন, সরি সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে একটা সিগমা বাই 2 এপসিলন নট, আর একজন ধাক্কা মারলো 2 সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে এটা জুড়ে গিয়ে কি হলো? এই না 2টা চলে গেল। তাহলে প্যারালাল প্লেটে যদি প্লাস এবং মাইনাস হয়, তাহলে কি হবে? মিডল পয়েন্টে সিগমা বাই এপসিলন নট হবে, সেখানে ইলেকট্রিক্যাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ প্যারালাল প্লেট যদি বিপরীত চার্জ যুক্ত থাকে, সেক্ষেত্রে এর মাঝে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ সিগমা বাই এপসিলন নট, সিগমা বাই এপসিলন নট। আজকে ক্লাস তোমাদের কাছে যদি, আজকের ক্লাস তোমাদের কাছে যদি মোটামুটি অর্ধেকও বোঝা হয়ে থাকে,